হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিবাজির শাসন ব্যবস্থা। শিবাজির শাসন ব্যবস্থার প্রকৃতি বা তার বৈশিষ্ট্য কি ছিল, সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে, এবং আলোচনা শেষে যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথাই বলবো যে এই পেপারে যে সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর, এবং পাশাপাশি তোমাদের যে সিসি 9 বা সিসি 8 বা এসএসসি পেপারটি রয়েছে তারও সিলেবাস, সাজেশন, শর্ট কোশ্চেন এবং সাজেশন অনুযায়ী একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড এবং প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাজেশন ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্নের ভিডিও, এবং বাকি যে প্রশ্নগুলো এখনো সাজেশন ওয়াইজ আমি এখনো ক্লাস নিইনি, সেগুলো কিন্তু আগামীতে একের পর এক বিস্তারিত আলোচনা সহ, তার ডিটেলস আলোচনা, ব্যাখ্যা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে এনে আমি হাজির করব। তাই আমার এই অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। তো তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে আমি এই ধরনের নিত্য নতুন ক্লাস রিলেটেড ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তোমরা তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে, এবং নিচে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেই। তা চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার সিসি 10, এখানে প্রশ্নটি হচ্ছে শিবাজির শাসন ব্যবস্থা। শিবাজির নাম আমরা জানি, মারাঠা বীর, মারাঠা নায়ক। তিনি মারাঠাদের জাতীয় নায়কে পরিণত হয়েছেন। তিনি যেভাবে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে, সারা জীবন যুদ্ধ করে যেভাবে স্বতন্ত্র মহারাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তার অস্তিত্বকে বজায় রেখেছিলেন, তার জন্য কিন্তু তিনি ইতিহাসে অমর হয়ে আছেন, এবং সমগ্র মারাঠা জাতির কাছে তিনি জাতীয় বীরের মর্যাদা পেয়েছেন। তাই সেই তার শাসন ব্যবস্থা, আজকে এখানে কিন্তু মুঘলদের, অ্যাকচুয়ালি শিবাজির উপরে দুটি প্রশ্ন হয় বেসিক্যালি। একটি হচ্ছে তার শাসন ব্যবস্থা, আরেকটি হয় মুঘলদের সাথে তার যে লড়াই, তার যে ফাইট, সেই ফাইটটা নিয়ে একটা প্রশ্ন হয়। তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট তার যে শাসন ব্যবস্থা। তিনি কিন্তু একজন দক্ষ প্রশাসক ছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত সমরনায়ক, সুদক্ষ সমরনায়ক, একজন বড় বীর ছিলেন, সমরকুশলী ছিলেন। তিনি একাধিক যুদ্ধে জয়লাভ করেন, এই জন্য মুঘলরাও তাকে পরাজিত করতে পারেনি সেইভাবে। ঔরঙ্গজেব একবার তাকে আগ্রা দুর্গে বন্দি করে রাখেন, কিন্তু সেখান থেকেও তিনি সুকৌশলে পালিয়ে আসেন। এতটাই ধুরন্ধর ছিলেন তিনি, এতটাই কূটবুদ্ধি বা চতুর চালাক প্রকৃতির মানুষ ছিলেন এই শিবাজি। তাই শিবাজির সেই শাসন ব্যবস্থা নিয়ে 10 নম্বরের প্রশ্ন আজকের আলোচনার বিষয়। তা তিনি শুধুমাত্র বীর ছিলেন না, পাশাপাশি একজন সুদক্ষ, একজন প্রশাসক ছিলেন। একটা সুন্দর শাসন ব্যবস্থাও তিনি কিন্তু তৈরি করেছিলেন তার সাম্রাজ্যে। আমরা আজকের সেই আলোচনায় দেখব সেই শাসন ব্যবস্থাটি তিনি কিভাবে তৈরি করেছিলেন, তার বিভিন্ন পার্টগুলো আমরা নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমরা একটা ভূমিকা দিয়ে আমরা শুরু করব। তা ভূমিকা এই যে তিনি একজন সমরকুশলী, সুদক্ষ যোদ্ধা থাকা সত্ত্বেও তিনি কিন্তু একজন ভালো প্রশাসকও ছিলেন, একজন ভালো সংগঠকও ছিলেন। তবে ভিনসেন্ট স্মিথ, সে বিখ্যাত ঐতিহাসিক, তার রাষ্ট্রকে বলেছেন দস্যু রাষ্ট্র, কারণ তিনি লুটতরাজ করতেন। মুঘলদের অধিকৃত যে সব অঞ্চল, পার্শ্ববর্তী বিজাপুর বা সুরাট, এইসব জায়গা কিন্তু তিনি অতর্কিতে আক্রমণ করে লুটপাট করতেন, করে সেই অর্থ দিয়ে তার সাম্রাজ্যকে তিনি উন্নত করার চেষ্টা করতেন। অ্যাকচুয়ালি মারাঠা যে সাম্রাজ্য, সেটি ছিল একটা অনুর্বর জায়গা, পাহাড় পর্বতের দেশ, এখানে চাষবাস সেইভাবে হয় না, ফলে রাজস্ব বা অর্থ সেইভাবে কিন্তু শিবাজির হাতে ছিল না। এই জন্য তাকে এই লুটপাট বা ডাকাতি কিন্তু বেছে নিতে হয়েছিল। এই জন্য ভিনসেন্ট স্মিথ বলছেন তার রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র। এছাড়া সমকালীন যে বিভিন্ন ইউরোপীয় পর্যটকরা এসেছিলেন ভারতবর্ষে, মুঘল সাম্রাজ্যে বা তার রাজ্যেও বেড়াতে এসেছিলেন, তারা কিন্তু বলেছেন যে শিবাজির যে রাজস্ব, শিবাজির যে শাসন ব্যবস্থা, সেটি কিন্তু জনকল্যাণকামী নয়, জনগণদের ভালো করার শাসন ব্যবস্থা নয়। তো এইভাবে কিন্তু তার বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে। তবে আরেকজন বিদেশি ঐতিহাসিক রোলিনসন কিন্তু তার শাসন ব্যবস্থা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন,
এবং সেই ফরাসি সম্রাট নেপোলিয়নের সঙ্গে তুলনা করেছেন শিবাজিকে, এবং বলেছেন যে শিবাজি একজন দক্ষ সংগঠক ছিলেন, সমরকুশলী নেতা ছিলেন, যেমনটা নেপোলিয়ন ছিলেন। তার নেপোলিয়নের সাথে তুলনা করেছেন কিন্তু এই রোলিনসন শিবাজির শাসন ব্যবস্থাকে। তা এই পর্যন্ত আমরা প্রথমে ভূমিকায় আলোচনা করব। এরপরে যে বিষয়টা দেখবো সেটি হচ্ছে যে শিবাজির যে এই যে শাসন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তাহলে সেটা আমরা কোন উপাদানের উপর বেস করে আমরা তার আলোচনা করব। শিবাজি সম্পর্কে জানার কি কোনো ঐতিহাসিক উপাদান আছে? অবশ্যই আছে। দেখো, শিবাজি সম্পর্কে জানার অনেকগুলি ঐতিহাসিক উপাদান আছে। সেই উপাদান নিয়ে এবার আলোচনার বিষয়। প্রথম উপাদান অমাত্য, মানে একজন কর্মচারী ছিলেন উচ্চপদস্থ অমাত্য রামচন্দ্র পন্থ, তার রচনা থেকে আমরা জানতে পারি। এছাড়া ছিল সভাসদ, শিবাজির সভাসদ বাখর ছিলেন, তার রচনা থেকে জানতে পারি। বা সভাসদ আরেকজন ছিলেন কৃষ্ণাজি অনন্ত, তিনি লিখেছিলেন শিবাজির জীবনী, সেখান থেকেও আমরা শিবাজি সম্পর্কে ডিটেলসে অনেক কিছু জানতে পারি। পণ্ডিত হনুমন্ত রাও, তার লেখা থেকেও আমরা শিবাজি সম্পর্কে জানতে পারি। পেশোয়া, শিবাজির যিনি প্রধানমন্ত্রী হতেন তাকে বলা হতো পেশোয়া। তা পেশোয়া পরবর্তীকালে খুব শক্তিশালী হয়ে ওঠে আমরা জানি, এবং পেশোয়া স্বতন্ত্রভাবে আলাদাভাবে মারাঠা সাম্রাজ্যকে পরিচালনা করেছিল, এবং তারা আলাদাভাবে কিন্তু দপ্তর বা রাজধানীও বানিয়েছিল। যেমনটা সেই জাপানের শগুনতন্ত্র, জাপানের সম্রাটের প্রধানমন্ত্রীকে শগুন বলা হতো, এবং তারা এতটাই শক্তিশালী হয় যে তারা আলাদা করে রাজধানী বানিয়েছিল টোকিওতে, এবং তারা প্রায় 700-800 বছর জাপানে কিন্তু তারাই রাজত্ব করেছে, সম্রাটকে হাতের পুতুল বানিয়ে রেখেছিলেন। তাই বলা হয় টোকুগাওয়া শগুনতন্ত্র। ঠিক সেই রকম এখানেও কিন্তু সেই পেশোয়া আলাদা দপ্তর বানিয়েছিল পরবর্তীতে, শিবাজির জীবদ্দশায় নয়। তো সেই শিবাজির যে প্রধানমন্ত্রী পেশোয়া, তা পেশোয়ার দরবারের অনেক দলিল দস্তাবেজ আছে, সেখান থেকেও আমরা শিবাজি সম্পর্কে জানতে পারি। এছাড়া ইউরোপীয় পর্যটকরা যারা বেড়াতে এসেছিলেন ভারতবর্ষে, তাদেরও বিবরণ থেকে আমরা কিন্তু শিবাজি সম্পর্কে জানতে পারি। তো এইগুলো নিয়েই হচ্ছে শিবাজি সম্পর্কে জানার ঐতিহাসিক উপাদান। এরপরে দেখো যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জনকল্যাণের আদর্শ। শিবাজি যে এই শাসন করলেন, একটা শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, তার মূল আদর্শটা কি ছিল? দেখো, শিবাজি এক কথায় স্বৈরতন্ত্রে বিশ্বাস করতেন। স্বৈরতন্ত্র মানে যে অত্যাচারী রাজতন্ত্র, এবং রাজাই যে সর্বেসর্বা, জনগণ তার অনুগত ভৃত্য, এই যে আদর্শ স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্রে বিশ্বাস করতেন। তবে তিনি স্বেচ্ছাচারী ছিলেন না, এটাও বুঝতে হবে। তবে তিনি কিন্তু স্বেচ্ছাচারী ছিলেন না, ইচ্ছা মতো দেশ শাসন করতেন না, বা জনগণের উপর অত্যাচার তিনি করতেন না। জনগণের প্রজা কল্যাণ করাই তার উদ্দেশ্য ছিল। তিনি ছিলেন সমস্ত ক্ষমতার উৎস, মারাঠা সাম্রাজ্যের প্রধান ছিলেন তিনি, সবকিছুর শেষ কথা মূল কথা কিন্তু তিনিই ছিলেন। এই জন্য বলা হচ্ছে যে প্রজা কল্যাণ তার মূল আদর্শ ছিল। এবং এই প্রজা কল্যাণটি তিনি কিভাবে করবেন, সেক্ষেত্রে তিনি পার্শ্ববর্তী বিজাপুরের যে প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর, মালিক অম্বর তিনি কিন্তু একটা সুন্দর শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন বিজাপুরে। তা সেই মালিক অম্বরের জনকল্যাণকামী সেই শাসন ব্যবস্থাকে অনুকরণ করেছিলেন শিবাজি। এছাড়া মুঘলদের শাসন ব্যবস্থা তো তার সামনে একটা দৃষ্টান্ত ছিলই। তো এগুলোকে সামনে রেখে তিনি একটা জনকল্যাণকামী শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন মারাঠা সাম্রাজ্যে। এর পরের পয়েন্ট দেখো, স্বরাজ্য ও মুলকাগিরি। স্বরাজ্য মুলকাগিরি, শিবাজির যে সমগ্র সাম্রাজ্যটা দুটি অংশে ভাগ ছিল, একটি ছিল স্বরাজ্য আর একটি ছিল মুলকাগিরি। তা প্রথমে স্বরাজ্য নিয়ে আলোচনা করি। স্বরাজ্য, নিজের, স্ব মানে নিজ, তাহলে নিজের রাজ্য, অর্থাৎ শিবাজি সরাসরি যে জায়গাগুলো শাসন করতেন, প্রত্যক্ষভাবে সরাসরিভাবে যে জায়গাগুলি শাসন করতেন তাকে আমরা বলি স্বরাজ্য, বা শিবাজি সেগুলোকে বলতেন স্বরাজ্য। আর যে জায়গাগুলি দূরবর্তী স্থানে ছিল, যে এবং যে রাজ্যগুলি নিয়মিত কর প্রদান করতেন শিবাজিকে, এবং তারা অনুগত হয়ে তার মিত্র রাজ্যে পরিণত হয়েছিল, বা তার শিবাজির বশ্যতা স্বীকার করে যে রাজ্যগুলি স্বাধীনভাবে রাজত্ব করত অবশ্যই শিবাজির অধীনে থেকে, তাকে আমরা বলছি মুলকাগিরি। তাহলে স্বরাজ্য আর মুলকাগিরি। স্বরাজ্য হচ্ছে সরাসরি যে জায়গায় শাসন করতেন, আর মুলকাগিরি হচ্ছে যারা শিবাজির অনুমোদন নিয়ে যেসব রাজ্যগুলি দূরবর্তী অঞ্চলে ছিল, অবশ্য মারাঠা সাম্রাজ্যের ভিতরে, সেই জায়গাগুলোকে আমরা বলছি মুলকাগিরি। তাহলে স্বরাজ্য মুলকাগিরি ক্লিয়ার হয়ে গেল। এটি কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেনও আসে।
এরপরে দেখো যেটা আমরা পয়েন্ট আলোচনা করবো সেটি হচ্ছে অষ্টপ্রধান। কথাটির ভিতরেই তার মানে রয়েছে, অষ্ট মানে 8, আর প্রধান, প্রধান মানে যিনি হর্তাকর্তা বা কর্মকর্তা, তাকে আমরা প্রধান বলি। তো এখানে কর্মচারীদের কথা বলা হচ্ছে। শিবাজি শাসন ব্যবস্থার প্রধান ছিলেন ঠিকই, কিন্তু তিনি শাসন ব্যবস্থার সুবিধার জন্য তিনি 8 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটা মন্ত্রী পরিষদ তৈরি করেছিলেন, একটা সভা তৈরি করেছিলেন রাজদরবারে। 8 জন মন্ত্রীর একটা ইউনিট তৈরি করেছিলেন, যাদের আমরা বলছি অষ্টপ্রধান বা 8 জন মন্ত্রীর একটা সভা। এই 8 জন মন্ত্রীকে একত্রিত আমরা বলছি অষ্টপ্রধান। তো সেই 8 জন মন্ত্রী কারা কারা আছেন আমরা একবার দেখে নেব। তা প্রথমে যিনি আছেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, যাকে আমরা বলছি পেশোয়া। দেখো দেখে নাও, মুখ্য প্রধান মানে প্রধান যিনি, মুখ্য মানে একেবারে প্রধান, তা মুখ্য প্রধান মানে পেশোয়ার কথা বলা হচ্ছে, যাকে আমরা বলছি প্রধানমন্ত্রী। তিনি কিন্তু সমস্ত শাসন ব্যবস্থা তিনি পরিচালনা করতেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে রাজার অনুপস্থিতিতে তিনি কিন্তু সমস্ত কিছু দেখাশোনা করতেন। মানে রাজার পরেই, শিবাজির পরেই তার স্থান। তিনি প্রধান কর্মকর্তা শিবাজির শাসন ব্যবস্থায়। এবং তারপরে যিনি রয়েছেন দেখো অমাত্য। এই অমাত্যের কাজ ছিল রাজস্ব, ইনি অ্যাকচুয়ালি রাজস্ব মন্ত্রী। সমস্ত রাজ্যের যে রাজস্ব আদায় করা, সমস্ত হিসাবপত্র রাখা, আয় ব্যয়ের হিসাব রাখা, অর্থনৈতিক বিষয়টা তিনি দেখাশোনা করতেন। এরপরে ছিল মন্ত্রী। মন্ত্রী হচ্ছে রাজ্যের সমস্ত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে রাখতেন, মানে সমস্ত নথি তার কাছে থাকতো এক কথায়, তাকে বলা হচ্ছে মন্ত্রী। এরপরে ছিল দবির। দবির, তার আরেকটা নাম ছিল সামন্ত, দবির বা সামন্ত। এই দবির বা সামন্তের কাজ ছিল পররাষ্ট্র, মানে তাকে বলা যায় পররাষ্ট্র মন্ত্রী। বিভিন্ন রাষ্ট্রের সাথে মারাঠা রাষ্ট্রের কি সম্পর্ক হবে, চুক্তি হবে না সন্ধি হবে, বা অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে খবর রাখা, সেখানে গুপ্তচর নিয়োগ করা ইত্যাদি ব্যাপারে, পররাষ্ট্র সংক্রান্ত সমস্ত ব্যাপারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই দবির বা সামন্ত, যাকে আমরা বলছি পররাষ্ট্রমন্ত্রী। এরপরে যখন রয়েছে সচিব বা সর্বানীশ। সচিবের কাজ কি, যে সরকারি সমস্ত পত্রাদি তিনি প্রেরণ করতেন। যত চিঠিপত্র আছে রাজার তরফ থেকে পাঠানোর দরকার কোথাও, তিনিই কিন্তু পাঠাতেন, তাকে বলা হচ্ছে সচিব বা সর্বানীশ। এরপরে ছিল পণ্ডিত রাও। তিনি ছিলেন পণ্ডিত ব্যক্তি, মানে ধর্মের প্রধান, ধর্মাধ্যক্ষ বলা হতো তাকে। ধর্মীয় ব্যাপারে তিনি চূড়ান্ত অধিকারী ছিলেন, এবং ধর্ম নিয়ে কোনো বিরোধ দেখা দিলে তিনি মীমাংসা করতেন। ধর্ম বিরোধী যারা তাদেরকে তিনি শাস্তি দিতেন। ধর্ম প্রচারের ক্ষেত্রেও তিনি তার অধিকার ছিল, শেষ কথা। তাই এক কথায় ধর্মের ব্যাপারে সমস্ত কিছু দেখাশোনা করতেন কিন্তু এই পণ্ডিতরা। এরপরে দেখো রয়েছে ন্যায়াধীশ। ন্যায় দেওয়ার যিনি অধিকারী, ন্যায় মানে আইনের কথা বলা হচ্ছে, বিচারের কথা বলা হচ্ছে। প্রধান বিচারপতিকে আমরা এখানে বলছি ন্যায়াধীশ। তিনি ছিলেন প্রধান বিচারপতি। এটা 7 নম্বর বললাম। এবার 8 নম্বরে দেখো কে রয়েছে, সেনাপতি। সেনাপতি মানে তার আরেকটি নাম ছিল সর-ই-নৌবত। সর-ই-নৌবত, তিনি ছিলেন প্রধান সেনাপতি, এবং তিনি সেনাদের প্রশিক্ষণ দেওয়া, সেনাদেরকে সংগ্রহ করা, যুদ্ধের সময় সেনাদের পরিচালনা করা এবং দেশকে রক্ষা করা, সব কিছুই কিন্তু দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই সেনাপতি। একমাত্র সেনাপতি বাদে বাকি সমস্ত যে পোস্টগুলো রয়েছে, যে পদগুলো রয়েছে, সব পদগুলিতে কিন্তু ব্রাহ্মণদের অধিকার ছিল। ব্রাহ্মণরাই এখানে নিয়োজিত হতেন, বিশেষ করে চিত পাবন ব্রাহ্মণরাই, মহারাষ্ট্রের চিত পাবন ব্রাহ্মণরাই এই অমাত্য, মন্ত্রী, দবির বা এখানে সর্বানীশ, ধর্মাধ্যক্ষ, ন্যায়াধীশ এইসব পদে তারাই কিন্তু নিয়োগ হতেন। সেনাপতি হতেন একমাত্র ক্ষত্রিয় থেকে। এখন এই 8 জন প্রধান, মানে যেসব মন্ত্রীরা যারা ছিলেন 8 জন প্রধান, এদেরকে আরেকটা নাম ছিল, যার নাম হচ্ছে রাজমণ্ডল। রাজার মণ্ডল মানে মন্ত্রী, রাজার মন্ত্রী সভা। এই 8 জন মন্ত্রী ছাড়াও কিন্তু আরো অনেক কর্মচারী ছিল। সেই কর্মচারীগুলির নাম কি, চিটনিশ, পটনিশ, সুবনিশ, দেওয়ান, মজুমদার। এরকম আরো একাধিক কিন্তু এখানে পোস্ট রয়েছে। এরপরে দেখো যে পার্টি নিয়ে আমরা দেখব, অষ্টপ্রধান নিয়ে বললাম। এই অষ্টপ্রধানের মাধ্যমেই কিন্তু শিবাজি পুরো সমগ্র সাম্রাজ্যকে পরিচালনা করতেন। এছাড়া দেখো রয়েছে প্রাদেশিক শাসন। বিভিন্ন প্রদেশ ছিল মারাঠা সাম্রাজ্যে। বিশেষ করে সমগ্র সাম্রাজ্যকে শিবাজি 3টি প্রদেশ বা প্রান্তে ভাগ করেছিলেন, এবং এক একটি প্রান্তের যিনি প্রধান, মানে প্রতিটি প্রান্তের একজন করে
প্রধান ছিলেন, যাকে বলা হতো মামলাতদার। সেই মামলাতদার হচ্ছে একটি প্রদেশের প্রদেশপাল, এবং তিনি কি করতেন, সেই প্রদেশটাকে শাসন করার জন্য আবার 8 জন ব্যক্তিদের নিয়ে একটি সভা গঠন করতেন। যেমন কেন্দ্রে অষ্টপ্রধান আছে, তেমনি কিন্তু প্রদেশের যিনি শাসনকর্তা মামলাতদার, তিনিও তার প্রদেশকে শাসন করার জন্য ঠিক একই রকম 8 জন প্রধানকে নিয়ে তিনি এই প্রদেশের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা গঠন করতেন। এই 8 জন মন্ত্রীদের একটা কিন্তু পর্ষদ বা সভা, এটা কিন্তু প্রাদেশের ক্ষেত্রে ছিল, মানে প্রদেশের ক্ষেত্রে ছিল। এরপরে যে আমরা যেটা দেখছি যে এই যে প্রান্তের কথা বললাম, প্রদেশ, এগুলোর আবার অনেকগুলি এককে ভাগ ছিল, যেমন অনেকগুলো পরগনা বা তরফে ভাগ ছিল, মানে যেগুলো আমরা জেলা বলতে পারি। আমরা প্রদেশের পরে কি বলি, একটা রাজ্যের পরের স্তরে রয়েছে জেলা, তো এখানেও তাই, যে তার প্রান্ত বা প্রদেশের পরে ছিল পরগনা বা তরফ। এই পরগনা বা তরফ মানে জেলার কথা বলছি, সেগুলির যারা শাসনকর্তা, মানে জেলা শাসক যিনি, তার নাম ছিল হাবিলদার। এই হাবিলদার জেলা শাসন করতেন, বা এর আরেক নাম ছিল কারকুন। আর জেলার পরে ছিল গ্রাম, গ্রাম শাসন করতেন গ্রামের পঞ্চায়েত, এবং ফৌজদারি যেসব বিচারের ব্যাপার ছিল গ্রামে, সেটি দেখাশোনা করতেন কিন্তু গ্রাম প্রধান। গ্রাম প্রধান দেখাশোনা করতেন, এবং অনেকগুলি গ্রাম নিয়ে বা অনেকগুলি গ্রামের দেখাশোনা করার জন্য আরেকটি কর্মচারী এখানে নিয়োগ করা হয়েছিল, দেশমুখ বা দেশপান্ডে। এই দেশমুখ বা দেশপান্ডের কাজ ছিল একটা পঞ্চায়েতের মতো, মানে অনেকগুলি গ্রাম নিয়ে একটি পঞ্চায়েত, এবং সেই গ্রামের মানে অনেকগুলি গ্রামকে দেখাশোনা করার জন্য এই দেশমুখ বা দেশপান্ডেকে নিয়োগ করা হতো। আর হাবিলদারকে নিয়োগ করা হয়েছিল তরফ বা জেলাকে দেখাশোনা করার জন্য, আর প্রদেশকে দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল মামলাতদার। এই ছিল প্রাদেশিক শাসন। এরপরে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার শাসন ব্যবস্থার যে অংশ, সেটি হচ্ছে দেখো রাজস্ব। রাজস্ব বলতে তিনি সরাসরি রাজস্ব আদায় করতেন। প্রথমত কোন রকম জমিদার বা সামন্ত সব কিছুই ছিল না, কৃষকদের কাছ থেকে সরাসরি তিনি রাজস্ব আদায় করতেন। সমস্ত জমি জরিপ করে তিনি রাজস্ব নির্ধারণ করতেন। তিনি জমির উৎপাদনের যা ফসল উৎপাদিত হতো তার 30%, মানে 30% তিনি রাজস্ব আদায় করতেন। পরবর্তীকালে তিনি অন্যান্য সমস্ত কর বাদ দিয়ে 40% হারে কিন্তু এই রাজস্ব আদায় করতেন। এবার রাজস্ব কারা আদায় করতেন একবার দেখে নাও। এখানে রাজস্ব আদায় করতেন হাওয়ালদার, কারকুন, সুবাদার, মুখ্য দেশাধিকারী। এনারা ছিলেন রাজস্ব আদায়কারী, এসব কর্মচারী, এরা জমিদার নন, রাজস্ব আদায় করার এটা দায়িত্বপ্রাপ্ত। শিবাজি কৃষকদের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থাও নিয়েছিলেন, যেমন গরু, বীজ, এগুলো কৃষকদেরকে তিনি দিতেন, হ্যাঁ, এবং কৃষকদের যাতে সুবিধা হয়। এছাড়া আরো 2টি কর, মানে স্পেশালি 2টি কর, মহাতরফা এবং জাকাত, এই 2টি কর তিনি আদায় করতেন। মহাতরফা হচ্ছে বণিকদের কাছ থেকে আদায় করা হতো, আর জাকাত করটি আয় করা হতো যে বাজারে যে কেনা বেচা হতো, সেই কেনা বেচার উপরে তিনি আদায় করতেন। যেমন এখন আমরা জিএসটি কর বলতে পারি, পণ্য পরিষেবা, তো ঠিক সেই পণ্য পরিষেবার জন্য তিনি এই জাকাত করটি আদায় করতেন। যেহেতু মুঘল যুগে জাকাত ছিল একটি ধর্মকর, কিন্তু শিবাজির রাষ্ট্রে এটি ছিল কিন্তু পণ্য পরিষেবা কর, জিএসটির কথা বলা যায়। এখন ঐতিহাসিক ফ্রায়ার, ঐতিহাসিক ঠিক নন, মানে ইউরোপীয় পর্যটক ফ্রায়ার শিবাজির এই রাজস্ব ব্যবস্থাকে কিন্তু নিন্দা করেছেন। আবার অন্যদিকে গ্র্যান্ড ডাফ, তিনি শিবাজির রাজস্ব ব্যবস্থাকে ভূয়সী প্রশংসা করেছেন। এই বিষয়টাকে উল্লেখ করতে হবে। এবার দেখবো যেটা হচ্ছে শিবাজির রাজস্ব ব্যবস্থায় 2টি প্রধান কর ছিল, চৌথ এবং স্বরদেশমুখী। এই চৌথ আর স্বরদেশমুখী তিনি আদায় করতেন পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে, যেমন বিজাপুর বা মুঘল যে সাম্রাজ্যের যে সব জায়গা আছে সেই সব জায়গা থেকে। কেন আদায় করতেন? এই সব জায়গায় মারাঠা আক্রমণ হতো বারবার এবং লুটপাট হতো। তাই পরে তিনি ঠিক করেন বা তাদের সাথে চুক্তি করেন যে এই লুটপাট মারাঠারা করবে না, তার বিনিময়ে তারা নির্দিষ্ট একটা কর দেবে। চৌথ উৎপন্ন ফসলের 4-এর 1 অংশ, আর স্বরদেশমুখী উৎপন্ন ফসলের 10-এর 1 অংশ। এর বিনিময়ে এই কর যখন তারা দেবে, তার বিনিময়ে মারাঠারা আর সেই সব অঞ্চলে কিন্তু লুটপাট করবে না, এবং এক প্রকার এগুলো ছিল নিষ্কৃতি কর, মানে মারাঠা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলোকে বলা হচ্ছে নিষ্কৃতি কর বা প্রতিরক্ষা কর।
তো এই চৌথ সর্বদেশমুখীকে কেন্দ্র করে অনেক রকম বক্তব্য ঐতিহাসিকেরা রেখেছেন, সে সম্পর্কে আমরা একটু দেখব। রানাডে, মারাঠি ঐতিহাসিক রানাডে বলছেন এটা রক্ষা কর, প্রোটেকশন মানি। স্বরদেশাই বলছে এটা বিজিত অঞ্চল থেকেই তারা আদায় করতেন, যেসব জায়গায় তারা দখল করতেন সেখান থেকে আদায় করতেন। যদুনাথ সরকার, মুঘল যুগের এক বিখ্যাত ঐতিহাসিক, সতীশচন্দ্র এবং যদুনাথ সরকার বলছে নিষ্কৃতিকর, মুঘল মানে মারাঠা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য এই নিষ্কৃতি কর ছিল। হ্যাঁ, এবং এই কর আদায় করতে গিয়ে মারাঠা সাম্রাজ্যের সুনাম অনেকটা নষ্ট হয়। এটা একটা দস্যুবৃত্তি টাইপের কর, তাই ভিনসেন্ট স্মিথ একে বলেছেন দস্যু কর, রবার্ট ট্যাক্স বলেছেন দস্যু কর। এরপরে দেখো, তাহলে আমরা রাজস্ব ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। দেখে নাও পয়েন্টটা, বিচার ব্যবস্থা। তা মারাঠা সাম্রাজ্যে সবকিছু ভালো ছিল, তবে বিচার ব্যবস্থা ছিল কিন্তু অনুন্নত, কারণ শিবাজি কোনো স্থায়ী বিচারালয় স্থাপন করেননি, এই জন্য বিচার ব্যবস্থা ছিল অনুন্নত। পঞ্চায়েতের মাধ্যমে গ্রামের বিচার কার্য সম্পন্ন হতো, এবং গ্রাম প্রধান দেশমুখ দেশপান্ডে তারা কিন্তু গ্রামে ফৌজদারি মামলার বিচার করতেন। গ্রাম প্রধানকে বলা হতো প্যাটেল। এছাড়া ন্যায়াধীশ বলে একটি কিন্তু বিচারালয় ছিল, যেখানে আপিলের বিচার করা হতো। আর সর্বোচ্চ আপিলের বিচার, যেটাকে আমরা সুপ্রিম কোর্ট বলি, সেটি হচ্ছিল, যার নাম হচ্ছে হাজির মজলিস। ন্যায়াধীশ এবং হাজির মজলিস এই দুটি আদালতের অস্তিত্ব ছিল, আর বাকি ছিল গ্রাম পঞ্চায়েত বা গ্রাম প্রধান, এরাই কিন্তু বিচারটা করতেন। এরপরে যে পয়েন্টটা দেখবো, দেখো সামরিক বাহিনী। তা শিবাজি একটা প্রথমে স্থায়ী সেনাবাহিনী গঠন করেন। প্রথমে যদিও স্থায়ী সেনাবাহিনী করেননি, সাম্রাজ্য যখন বিস্তৃতি লাভ করে তখন তিনি আস্তে আস্তে একটি সুদক্ষ সেনাবাহিনী গড়ে তোলেন। এবং এই সেনাবাহিনীর ভিতরে তার দুটি ভাগ ছিল, একটা অশ্বারোহী, একটা পদাতিক। তার যে সভাসদ ছিল বখরের রচনা থেকে জানা যায় তিনি প্রায় 1 লক্ষ পদাতিক সেনা এবং 40,000 অশ্বারোহী বাহিনী তিনি তৈরি করেছিলেন। এছাড়া তারা উষ্ট্র বাহিনী, রথ বাহিনী, হস্তি বাহিনী, এছাড়া গোলন্দাজ বাহিনী, নৌবাহিনী, এসব কিন্তু তার ছিল। তাহলে তিনি একটা সুদক্ষ সেনাবাহিনী তৈরি করেছিলেন, এটা আমরা বুঝতে পারছি। এবং এখানে তার সেনাবাহিনীতে আবার 2 ধরনের সেনা ছিল। একটা ছিল পাগা বা বার্গিজ, যাকে আমরা বলি বর্গী। এই বর্গীরা কিন্তু বাংলাদেশে আক্রমণ করত এবং বাংলাদেশকে তটস্থ করে রেখেছিল নবাব আলীবর্দী খাঁর আমলে। বর্গী এলো দেশে ধান কুড়াবে কে, এরকম একটা গানও ছড়া রয়েছে। তো এই বর্গী বলতে এখানে বার্গিরই আমরা বলি বর্গী, বার্গী বা পাগা, আর অন্যটা ছিল শিলাদার। এখন এই পাগা বা বার্গিরা ছিল সরকারি সেনা, মানে এরা সরকার বা রাষ্ট্রের তরফ থেকে অস্ত্র, সজ্জা, ঘোড়া, বেতন সবকিছু পেতেন। আর শিলাদাররা ছিল ভাড়াটে সৈন্য, যুদ্ধের সময় এদেরকে ডাকা হতো এবং এরা নিজেদের মতো করে সবকিছু সংগ্রহ করে এনে যুদ্ধে অংশগ্রহণ করতেন। এদেরকে বলা হতো কিন্তু শিলাদার, এটা মাথায় রাখতে হবে। এছাড়া দেখো, দুর্গের কথা বলি, মানে সেনারা কোথায় থাকে? দুর্গে। তাই দুর্গগুলি ছিল শিবাজির শক্তির প্রধান কেন্দ্র। শিবাজির প্রায় 240টি দুর্গ ছিল এবং এই দুর্গগুলি ছিল তার শাসনের মূল কেন্দ্র, তার শক্তির মূল কেন্দ্রবিন্দু। এই বিষয়টা বলতে হবে। এবং দুর্গগুলি যিনি দেখাশোনা করতেন, যিনি দুর্গাধিপতি, মানে দুর্গের অধিপতি যিনি, তাদের বলা হতো হাবিলদার। যেমন সেই হাবিলদার ছিল পরগনার শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক সেরকম এখানেও কিন্তু দুর্গের অধিপতিকেও বলা হচ্ছে হাবিলদার। সর্বানিশ, সর্বনৌ, মানে স্বর্ণবৎ, সর্বনিশ, স্বর্ণবৎ। তবে শিবাজির এই সামরিক ব্যবস্থায় কিছুটা ত্রুটি ছিল, অনেকেই ত্রুটিটা লক্ষ্য করেছেন। যেমন সুরেন্দ্রনাথ সেন বলছেন যে তার সামরিক বাহিনীতে যে মানে রণকৌশল ছিল অনেক পুরনো ধাঁচের, অস্ত্রপাতি ব্যবহার করতেন অনেক পুরনো ধাঁচের। তার সেনাবাহিনীতে মুঘল, আফগান, পাঠান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বিভিন্ন জাতের লোক ছিল, ফলে যে জাতীয়তাবোধ সেইভাবে কিন্তু সেনাবাহিনীর মধ্যে গড়ে ওঠেনি এবং সেনাবাহিনীর মধ্যে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার জন্য অনেকটা অভাব ছিল। তো এই ব্যাপারটা নিয়ে অনেকের এই ত্রুটিটা লক্ষ্য করে অনেকে সমালোচনা করেছেন তার সামরিক বাহিনীর। এরপরে দেখো শেষ যে পয়েন্ট, সমালোচনা। শিবাজির শাসন ব্যবস্থার প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করলাম। জনকল্যাণমুখী, স্বরাজ্য, মুলকাগিরি, প্রাদেশিক শাসন, অষ্টপ্রধান, রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামরিক ব্যবস্থা। এরপরে যেটা আমরা দেখব সমালোচনা। যদুনাথ সরকার
তিনি বলেছেন যে মধ্যযুগের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে শিবাজির শাসন ব্যবস্থা ছিল একটা বিস্ময়, একটা অবাক করার বিষয়, সেটা তিনি বলছেন। হ্যাঁ, এরপরে দেখো সতীশচন্দ্র বলছেন, সতীশচন্দ্র একটু ভিন্ন মত পোষণ করছেন। তিনি বলছেন যে শিবাজি শাসন ব্যবস্থায় কোনো মৌলিকত্ব নেই, কোনো নতুনত্ব নেই, কোনো মৌলিকত্ব নেই, নতুন কোনো উদ্ভাবনী শক্তি তিনি পরিচয় দিতে পারেননি। যদুনাথ সরকার তার প্রশংসা করছেন, বলছে রাজতান্ত্রিক যুগে, মধ্যযুগে তার শাসন ব্যবস্থা বিস্ময়। আবার সতীশচন্দ্র বলছে যে তার শাসন ব্যবস্থায় কোনো মৌলিকত্ব নেই। ভারতীয় দুই ঐতিহাসিক কিন্তু এই কথা বলছেন। আরেকজন আছেন ঈশ্বরী প্রসাদ। ঈশ্বরী প্রসাদ বলছে তার শাসন ব্যবস্থা ব্যক্তিগত যোগ্যতার উপর দাঁড়িয়েছিল। তিনি যতদিন বেঁচে ছিলেন তার শাসন ব্যবস্থা খুব সুন্দরভাবে চলেছে। তার মৃত্যুর পর তার শাসন ব্যবস্থা অনেকটা ভেঙে পড়ে। সামন্ত প্রভুর যারা ছিল, বিভিন্ন অঞ্চলের অধিপতি যারা ছিল, তারা স্বাধীন হয়ে যায় এবং তার যে কর্মচারীরা ছিল, শিবাজির কর্মচারীরা, তারা কিন্তু বিভিন্ন জনগণের উপর অত্যাচার করতেন, বিশেষ করে এই চৌথ স্বদেশমুখী কর আদায় করতেন। এই জন্য তার শাসন ব্যবস্থা তার যোগ্যতার উপর, ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল ছিল। তাহলে ভারতীয় তিন ঐতিহাসিক তিন রকম কথা বলছেন। যদুনাথ সরকার তিনি বলছেন মধ্যযুগের বিস্ময় তার শাসন ব্যবস্থা। সতীশচন্দ্র বলছেন মৌলিকত্ব নেই তার শাসন ব্যবস্থায়। ঈশ্বরী প্রসাদ বলছে তার শাসন ব্যবস্থা ব্যক্তিগত ক্যাপাসিটির উপরে দাঁড়িয়েছিল। এই জন্য ফ্রায়ার তার সমালোচনা করেছিলেন তার রাজস্ব ব্যবস্থার, সেই ফ্রায়ার বলছেন যে তার কর্মচারীরা ছিলেন নিষ্ঠুর। তার মৃত্যুর পর তার কর্মচারীরা অত্যাচারের ভিতর দিয়ে বিভিন্নভাবে কর আদায় করতেন, জনগণের পরে অত্যাচার করতেন। ফ্রায়ার এই কথা বলেছেন। আর ভিনসেন্ট স্মিথ, যিনি আগাগোড়াই তার বিরুদ্ধে সমালোচনা করেছেন, তিনি বলছেন যে তার রাষ্ট্রটি ছিল একটি দস্যু রাষ্ট্র, রবার স্টেট। যেমন তার চৌথ স্বদেশমুখী করকে বলেছিলেন রবার ট্যাক্স, মানে দস্যু কর, ঠিক সেইভাবে এই দস্যু কর আদায় করতেন বলে তার শাসন ব্যবস্থাটাকেও তিনি বলে দিয়েছেন দস্যু রাষ্ট্র। এই ছিল শিবাজির উপর অল ওভার আলোচনা। একটু পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিলাম যাতে তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় এবং এর উপরে যে 500 ওয়ার্ডের নোটসটা আছে সেই নোটসটা তোমাদের পড়তে একটু সুবিধা হয়। তো এই বক্তব্যের উপর বেস করে শিবাজির শাসন ব্যবস্থাটা নিয়ে আলোচনা করতে হবে নোটসে। সেই যে নোটস 500 ওয়ার্ডের 10 নম্বরের নোটস, সেই নোটসটা নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার সিসি 10। প্রশ্ন, শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি আলোচনা করো, অথবা শিবাজির শাসন ব্যবস্থা কেমন ছিল। প্রশ্নমান 10। উত্তরটি এইভাবে লিখবে, কেবলমাত্র সমরকুশলী বীর হিসাবেই নয়, একজন সুদক্ষ শাসক ও সংগঠক হিসাবেও শিবাজি স্মরণীয় হয়ে আছেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ শিবাজির সাম্রাজ্যকে দস্যু রাষ্ট্র বা রবার স্টেট বলে অভিহিত করেছেন। অনেক ইউরোপীয় ঐতিহাসিকদের মতে শিবাজির শাসন ব্যবস্থায় জনকল্যাণের কোনো স্থান ছিল না। অপরপক্ষে রোলিনসন শিবাজিকে নেপোলিয়নের সঙ্গে তুলনা করে তাকে একজন দক্ষ প্রশাসক ও সংগঠক বলে অভিহিত করেছেন। সমকালীন অন্যান্য শাসন ব্যবস্থার তুলনায় তার শাসন ব্যবস্থা অনেক উন্নত ছিল। যেসব উপাদানগুলি থেকে তার শাসন ব্যবস্থার বিশদ বিবরণ পাওয়া যায় সেগুলি হলো অমাত্য রামচন্দ্র পন্থের রচনাবলী, শিবাজির সভাসদ কৃষ্ণাজি অনন্ত রচিত শিবাজির জীবনী ও শাসন ব্যবস্থার বিবরণ, পণ্ডিত হনুমন্ত রাও এর রচনা, পেশোয়া দপ্তরের দলিলপত্র এবং সমকালীন ইউরোপীয় পর্যটকদের বিবরণ। এই ছিল এর ইন্ট্রোডাকশন। এরপরে দেখো এর পরের প্যারায় কি বলা হচ্ছে, মধ্যযুগীয় রীতি অনুযায়ী শিবাজি স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং তিনি ছিলেন সকল সমতার উৎস। এ সত্ত্বেও তিনি স্বৈরাচারী ছিলেন না। তার শাসন ব্যবস্থার মূল নীতি ছিল প্রজাদের কল্যাণ সাধন করা। এ ব্যাপারে তিনি আহমদনগরের বিখ্যাত প্রশাসক মালিক অম্বরের শাসন ব্যবস্থা থেকে বহু শিক্ষা গ্রহণ করেন। এছাড়া মোগলদের নজিরও তার সামনে ছিল। শিবাজির মারাঠা রাজ্য দু ধরনের অঞ্চল নিয়ে গঠিত ছিল, স্বরাজ্য ও মুলকাগিরি। তার প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চলকে স্বরাজ্য বলা হতো। যেসব অঞ্চল তার বশ্যতা স্বীকার করে নিয়ে নিয়মিত কর দিত বা মারাঠা সৈন্যরা যেসব অঞ্চলে নিয়মিত লুট তরাজ চালাতো বা কর আদায় করত সেগুলিকে বলা হতো মুলকাগিরি। তার শাসন ব্যবস্থা কেবলমাত্র স্বরাজ্য অঞ্চলেই সীমাবদ্ধ ছিল।
পরের প্যারা দেখো, শাসন ব্যবস্থায় শিবাজি সর্বেসর্বা ছিলেন এবং এ ব্যাপারে তাকে পরামর্শ দেওয়ার জন্য অষ্টপ্রধান বা 8জন মন্ত্রী নিয়ে গঠিত একটি পরিষদ ছিল। তাদের পরামর্শ গ্রহণ বা বর্জন করা ছিল সম্পূর্ণ তার ইচ্ছাধীন। এই 8জন মন্ত্রী হলেন এক মুখ্য প্রধান বা পেশোয়া বা প্রধানমন্ত্রী। এই পদটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি সমগ্র শাসন ব্যবস্থা তদারকি করতেন এবং অন্যান্য মন্ত্রীদের মধ্যে মতভেদ দূর করতেন। 2 অমাত্য বা রাজস্ব মন্ত্রী রাজস্ব আদায় এবং রাজ্যের আয় ব্যয়ের হিসাব রাখতেন। 3 মন্ত্রী রাজ্যের সকল ঘটনা লিপিবদ্ধ করতেন। 4 দবির বা সামন্ত মানে পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ বা সন্ধির ব্যাপারে রাজাকে পরামর্শ দিতেন। অন্য রাষ্ট্র সম্পর্কে খবর সংগ্রহ করতেন এবং রাজাকে রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারে পরামর্শ দিতেন। 5 সচিব বা সর্বানিশ ছিলেন সরকারি পত্রাদি প্রেরণের ভারপ্রাপ্ত মন্ত্রী। 6 পণ্ডিত রাও মানে ধর্মাধ্যক্ষ ধর্মীয় বিষয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ব্রাহ্মণদের পুরস্কৃত করা, ধর্মীয় বিরোধের নিষ্পত্তি করা এবং ধর্মবিরোধীদের শাস্তি দান করা ছিল তার কাজের অন্তর্ভুক্ত। সাথে দেখো ন্যায়াধীশ মানে প্রধান বিচারপতি সকল প্রকার দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি করতেন। 8 আছে সেনাপতি বা সর-ই-নৌবত ছিলেন সামরিক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। সেনা নিয়োগ, সামরিক শিক্ষাদান, সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষা তার দায়িত্বের অঙ্গীভূত ছিল। এই 8জন মন্ত্রীর মধ্যে কেবলমাত্র সেনাপতি বাদে সবাই ছিলেন ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত। অষ্টপ্রধানদের রাজমণ্ডল বলে অভিহিত করা হতো। কোনো মন্ত্রী নিজ বিভাগের কর্মচারী নিয়োগ করতে পারতেন না, একমাত্র রাজাই ছিলেন নিয়োগের অধিকারী। তাছাড়া তার রাজ্যে চিটনিশ, পটনিশ, সুবনিশ, দেওয়ান, মজুমদার প্রভৃতি কর্মচারী ছিল। পরের প্যারা দেখো, সুশাসন ও রাজস্ব সংগ্রহের সুবিধার জন্য শিবাজি তার সমগ্র রাজ্যকে 3টি প্রান্ত বা প্রদেশে বিভক্ত করেন। প্রত্যেক প্রান্তে একজন করে রাজ প্রতিনিধি নিযুক্ত ছিলেন, তাকে বলা হতো মামলাতদার। তিনি রাজার ইচ্ছায় নিযুক্ত ও পদচ্যুত ছিলেন বা হতেন। এই রাজ প্রতিনিধিকে সাহায্যের জন্য প্রত্যেক প্রান্তে 8জন করে কর্মচারী দ্বারা গঠিত একটি সভা ছিল। প্রত্যেক প্রান্ত আবার কয়েকটি পরগনা বা তরফে বিভক্ত ছিল। তরফের শাসনকর্তাকে বলা হতো হাবিলদার বা কারকুন। শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম, গ্রামের শাসনভার ছিল গ্রাম পঞ্চায়েতের উপর। কয়েকটি গ্রামের শাসন কার্য পরিদর্শনের জন্য দেশপাণ্ডে ও দেশমুখ নামে 2জন কর্মচারী থাকতেন। কর্মচারীরা বেতন ভোগ করতেন এবং তাদের কোনো পদ বংশানুক্রমিক ছিল না। পরের প্যারা দেখো, মালিক অম্বরের রাজস্ব নীতি অনুসরণ করে তিনি প্রজাদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন। রাজ্যের সকল জমি জরিপ করে তিনি প্রথমে প্রজাদের কাছ থেকে উৎপন্ন শস্যের 30% এবং পরে অন্যান্য সকল কর প্রত্যাহার করে উৎপন্ন শস্যের 40% রাজস্ব হিসাবে আদায় করতেন। প্রজারা শস্য বা নগদ অর্থে রাজস্ব দিতে পারত। কৃষির উন্নতির জন্য সরকার থেকে কৃষকদের গরু, বীজ প্রভৃতি ক্রয়ের জন্য ঋণ দেওয়া হতো। রাজস্ব আদায়ের ব্যাপারে তিনি কঠোর ছিলেন। এছাড়া তিনি আরও 2 ধরনের কর আদায় করতেন, মহাতরফা ও জাকাত। বণিকদের কাছ থেকে মহাতরফা আদায় করা হতো এবং বাজারে প্রতিটি জিনিস ক্রয় বিক্রয় থেকে আদায় করা হতো জাকাত। হাওয়ালদার, কারকুন, সুবাদার, মুখ্য দেশাধিকারী প্রভৃতি কর্মচারীদের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পিত ছিল। বিদেশি পর্যটক ফ্রায়ার শিবাজির রাজস্ব ব্যবস্থার নিন্দা করলেও গ্র্যান্ড ডাফ তার রাজস্ব ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। নিজ রাজ্য ছাড়াও শিবাজি পার্শ্ববর্তী বিজাপুর ও মোঘল অধিকৃত অঞ্চল থেকে মানে ফসলের 1/4 এবং স্বদেশমুখী ফসলের 1/10 নামে 2 প্রকারের কর আদায় করতেন। এর বিনিময়ে এইসব অঞ্চল মারাঠাদের আক্রমণ ও লুণ্ঠন থেকে অব্যাহতি পেত। স্বদেশমুখীর প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে। রানাডের মতে এটি ছিল রক্ষা কর বা প্রোটেকশন মানি। অন্য কোনো তৃতীয় শক্তির আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিবেশী অঞ্চল থেকে এই কর আদায় করা হতো। ডক্টর সরদেশাই বলেন যে শত্রু বা বিজিত দেশ থেকে এই কর আদায় করা হতো। স্যার যদুনাথ সরকারের মতেই এই কর দুটি ছিল নিষ্কৃতি কর। যে অঞ্চল থেকে এই কর আদায় করা হতো সেই অঞ্চল মারাঠা আক্রমণের হাত থেকে অব্যাহতি পেত। তিনি এই অবৈধ করের নিন্দা করে বলেন যে এইভাবে কর আদায়ের ফলে মারাঠাদের সুনাম নষ্ট হয়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ থেকে দস্যু কর বা রবার ট্যাক্স বলে অভিহিত করেছেন। পরের বেলা শিবাজি শাসনকালে বিচার ব্যবস্থা তেমন উন্নত ছিল না। তিনি কোনো স্থায়ী বিচারালয় স্থাপন করেননি। গ্রামের বিচার সম্পন্ন হতো গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। ফৌজদারি বিচারের ভার ছিল গ্রাম প্রধান বা প্যাটেলের উপর। আপিলের বিচার করতেন ন্যায়াধীশ। হাজির মজলিস নামে একটি সভা বা বিচারালয় ছিল চূড়ান্ত আপিল আদালত। অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী শিবাজি একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেন। তার সেনাবাহিনী মূলত পদাতিক অশ্বারোহী বাহিনীতে বিভক্ত ছিল। এছাড়া তিনি একটি নৌবাহিনী, হস্তি বাহিনী ও উষ্ট্র বাহিনী এমনকি গোলন্দাজ বাহিনীও গঠন করেন। তার সেনাবাহিনীতে 1 লক্ষ পদাতিক এবং 40,000 অশ্বারোহী সেনা ছিল। সভাসদ বকর এর বিবরণ থেকে জানা যায় তার 1260টি যুদ্ধহস্তি, 3,000টি উট
এবং 200টি রণতরী ছিল। তার অশ্বারোহী বাহিনী পাগা বা বার্গির ও শিলাদার নামে দুই ভাগে বিভক্ত ছিল। বার্গিদের সরকার থেকে অস্ত্র পোশাক ও অশ্ব দেওয়া হতো। শিলাদাররা নিজের দায়িত্বে সাজ সরঞ্জাম ও অস্ত্রাদি সংগ্রহ করত। তার সেনাদলে হিন্দু, আফগান, আরবি এবং মুসলিম সেনা ছিল। দুর্গগুলি ছিল শিবাজির শক্তির প্রধান কেন্দ্র। তার জীবনের শেষ দিকে দুর্গের সংখ্যা ছিল 240। হাবিলদার, সর্বনীশ, স্বর্ণবৎ প্রভৃতি কর্মচারীরা দুর্গের ভারপ্রাপ্ত ছিলেন। সেনাবাহিনীতে নিয়ম শৃঙ্খলা খুব কঠোর ছিল। তবে শিবাজির সেনাবাহিনীতে বেশ কিছু ত্রুটি দেখা যায়। ডক্টর সুরেন্দ্রনাথ সেন কিছু মৌলিক ত্রুটির কথা উল্লেখ করেছেন। মারাঠা সেনাবাহিনী পুরনো যুদ্ধ কৌশল ও যুদ্ধাস্ত্র ব্যবহার করত। শিবাজি তার সেনাবাহিনীতে আফগান, পর্তুগিজ, ফরাসি, আরবি, মোঘল প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠীর সেনা গ্রহণ করেন। এর ফলে মারাঠা বাহিনীর সংহতি নষ্ট হয়। শেষ প্যারা, এটি মূল্যায়নের উপরে দেখো, মানে সমালোচনার উপরে। স্যার যদুনাথ সরকার শিবাজির শাসন ব্যবস্থাকে মধ্যযুগীয় রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিস্ময়, এ নভেলটি অফ ম্যাডিভাল মোনার্চি বলে অভিহিত করেছেন। অপরপক্ষে আধুনিক ঐতিহাসিক সতীশচন্দ্র তার শাসন ব্যবস্থায় কোনো মৌলিকত্ব খুঁজে পাননি। তার মতে দক্ষিণী সুলতানি রাজ্যসমূহে প্রচলিত শাসন ব্যবস্থার অনুকরণে শিবাজি তার শাসন ব্যবস্থা গড়ে তোলেন। যাই হোক, তার শাসন ব্যবস্থা একেবারে ত্রুটিমুক্ত ছিল না। ঈশ্বরী প্রসাদের মতে তার শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল ছিল। তার মৃত্যুর পর মারাঠা রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিনি জায়গির প্রথাকে সম্পূর্ণ বিলোপ করেননি। ফ্রায়ারের মতে শিবাজি রাজস্ব বিভাগের কর্মচারীরা ছিল নিষ্ঠুর। তারা প্রজাদের ওপর অত্যাচার চালাতো। প্রতিবেশী রাজ্যগুলি থেকে বলপূর্বক যৌথ স্বদেশমুখী আদায় করা হতো। এতে মারাঠা রাজ্যের সুনাম নষ্ট হয়। ভিনসেন্ট স্মিথ তাই শিবাজি রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র বা রবার স্টেটস বলে অভিহিত করেছেন। শিবাজি ব্যবসা বাণিজ্যের দিকে নজর দেননি। রাজ্য থেকে তিনি জাতিভেদ দূর করতে পারেননি। তিনি ব্রাহ্মণদের খুশি করে চলতেন। তার অষ্টপ্রধানদের অধিকাংশই ছিলেন ব্রাহ্মণ এবং পেশোয়া পদ চিৎপাবন ব্রাহ্মণদেরই একচেটিয়া ছিল। তো এই ছিল শিবাজির শাসন ব্যবস্থা বা তার প্রশাসনিক ব্যবস্থা বা তার শাসন ব্যবস্থার প্রকৃতির যে নোটস 10 নম্বরের 500 ওয়ার্ডের সেই নোটসটি খুবই গুণমানের সমৃদ্ধ। তোমরা এই নোটসটিকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি যেসব প্রশ্ন এখনও আমি ভিডিও ক্লাস দিতে পারিনি সেগুলি আগামীতে একের পর এক তোমাদের সামনে ডিটেলসে আলোচনা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।